ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। এক তীব্র সামাজিক বাস্তবতা এবং জোরালো প্রতিবাদের মধ্য দিয়ে শুরু হয় এই গল্প। মেইন রোড ব্লক করে একদল প্রতিবাদী তরুণ-তরুণী গ্রামের অসুস্থ মোহাম্মদ চাচার চিকিৎসার জন্য চাঁদা তুলছিল। একটি মেয়ে তীব্র গলায় নির্দেশ দেয়, টাকা দে, কাউকে ছাড়বি না, সবার কাছে টাকা নিবি। আপু অসুস্থ, টাকা দে, কষ্ট হচ্ছে। ঠিক তখনই বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ধনী যুবক টনি। সেই গাড়ি থেকে নেমে রেগে গিয়ে প্রশ্ন করে, এই সাথী, কিসের চাঁদা? সাথী দৃঢ় কণ্ঠে জবাব দেয়, মোহাম্মদ চাচা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠেকাছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যাচ্ছিস। আমি টাকা দিতে পারবো না। সাথী ক্ষোভে ফেটে পড়ে বলে, তা পারবি কেনে? সন্ধেবেলা বারে বসে মাল গিলতে পারবি, হোটেলে মেয়ে ফুর্তি করতে পারবি, আর কারোর উপকার করতে গেলে তোদের অ্যালার্জি হয়। ফেল টাকা। টনি রাস্তা জ্যাম করার প্রতিবাদ করলে সাথী তাকে তাচ্ছিল্য করে বলে, দেখে তো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে। ক্যাশ নেই তো কি হয়েছে, ফোনপে চলবে? টনি জানায় ফোনপে থাকলে সে রাস্তায় দাঁড়াত না। সাথী তখন তাকে পেছনের এটিএম থেকে টাকা তুলে আনার আলটিমেটাম দিয়ে নিজের কাজে চলে যায়। টনি এই গরিব মেয়েটার চরম জেদ আর অহংকার দেখে স্তম্ভিত হয়ে যায়। এদিকে টনিদের আলিশান বাড়িতে তখন উৎসবের আমেজ। 7 বছর পর টনি বিদেশ থেকে বাড়ি ফিরছে বলে তার বাবা শাকিল নামের ম্যানেজারকে দিয়ে মাটন, কাতলা মাছ ও দেশি মুরগির এলাহি আয়োজন করান। কিন্তু বাঙালির প্রিয় ইলিশ মাছ না পাওয়ায় বাবা কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। টনি বাড়িতে পৌঁছাতেই তার মা বাবা তাকে জড়িয়ে ধরেন। কিন্তু ঠিক তখনই সেখানে ঘর পরিষ্কার করার কাজে আসে সাথী। আসলে সাথী এই বড়লোক বাড়িতেই ঠিকাঝির কাজ করত। টনি তাকে দেখে চিনতে পারে এবং নিজের আগের অপমানের কথা ভেবে সবার সামনে সাথীকে তীব্র অপমান করে বলে, আনপর গাইয়া কোথাকার, আমাকে দেখে তোমার হাসার সাহস হয় কি করে? সাথী মনে গভীর আঘাত পেয়ে চলে যায়। টনি তার ঘরে গিয়েও সাথীকে কাজ করতে দেখে ধমক দিয়ে বলে, তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? সাথী শান্তভাবে জবাব দেয়, এটা আমার রোজগারের কাজ, ঘরবাড়ি আমি পরিষ্কার করি। টনি তাকে নেক্সট টাইম ঘরে ঢুকতে বারণ করলে সাথীও তেজ দেখিয়ে বলে, তাহলে আপনার ঘর আপনিই পরিষ্কার করবেন। কাহিনী এবার এক নোংরা ষড়যন্ত্রের রূপ নেয়। টনিদের লোলুপ ম্যানেজার শাকিল অনেকদিন ধরেই সাথীর ওপর কুদৃষ্টি রাখছিল। সে একান্তে সাথীকে ডেকে তার রূপের প্রশংসা করে এবং জোরপূর্বক টাকা গুজে দিয়ে বলে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সবুজের বিনিময়ে হলেও তোমাকে আমার চাই। সাথী টাকা ছুঁড়ে ফেলে চিৎকার করে ওঠে, ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। ঠিক তখনই সেখানে টনি প্রবেশ করলে শাকিল উল্টো চাল ছেলে সাথীকে চোর অপবাদ দিয়ে বলে, স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। সাথী কাঁদতে কাঁদতে বলে, ও মিথ্যে কথা বলছে স্যার, ও আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। কিন্তু টনি বড়লোকি অহংকারে অন্ধ হয়ে শাকিলের কথাই বিশ্বাস করে এবং সাথীকে অপমান করে বলে, জঙ্গলের পশুকে তুমি যত রাজপ্রাসাদে বসে খাওয়াও না কেন, সে কখনো জঙ্গল ভুলতে পারবে না। বসেন। আজকের পর না, না, থেকে ঠিক যেন আছে। তোমাকে এই বাড়িটা আর না দেখে, যাও এখান থেকে। সাথী চোর অপবাদ ও চরম লাঞ্ছনা বুকে নিয়ে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। সব সত্য জানার পর এবং নিজের ভুলের অনুশোচনায় ভুগতে থাকা টনি একদিন শাকিলকে সাথে নিয়ে সাথীদের বস্তির ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। শাকিল বস্তির পরিবেশ খারাপ বলে টনিকে আটকাতে চাইলেও টনি শোনেনি। বস্তিতে গিয়ে টনি দেখে, সাথী তখন পাশের বাড়ি থেকে ভাতের ফ্যান বা মার চেয়ে এনে নিজের অসুস্থ মায়ের মুখে তুলে দিচ্ছে। ফ্যান কি জিনিস, তা শাকিলের মুখ থেকে শুনে টনির চোখের জল আর ধরে রাখা সম্ভব হয় না। সে বুঝতে পারে, অভাবেই পরিবারকে কতটা নিচে নামিয়ে দিয়েছে, অথচ সে টাকার অহংকারে এই মেয়েটার ওপর চোর অপবাদ দিয়েছিল। টনি সাথীর সামনে গিয়ে হাতজোড় করে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সাথী অবহেলার সুরে বলে, আমি কিছু মনে করিনি স্যার, এত সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠি চ্যাটা খেতে হয়। টনি তাদের জন্য আনা দামি খাবার ও টাকা জোর করে সাথীর ভাইয়ের হাতে গুজে দিয়ে চলে আসে। সাথীর মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় টনি। হসপিটালে সাথীর মায়ের রিপোর্টের কথা বলে টনি যখন সাথীকে সান্ত্বনা দিচ্ছিল, তখন সাথী বলে, আপনি কেন আমাদের এত উপকার করছেন?
টনি গভীর আবেগে সাথীর হাত ধরে বলে, আমি তোমার ফ্যামিলির মায় পড়ে গেছি, আর সবচাইতে বেশি তোমার। একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়ায় টনির পুরনো ধনী বান্ধবী মায়া। সে টনিকে অন্য এক বস্তির মেয়ের প্রেমে পড়তে দেখে ঈর্ষায় ফেটে পড়ে এবং টনিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু টনি মায়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে মায়াকে শুধুমাত্র একজন বন্ধু ছাড়া আর কিছু ভাবে না, সে মনে প্রাণে শুধু সাথীকে ভালোবাসে। মায়া ক্ষোভে ফেটে পড়ে প্রতিশোধের আগুন জ্বালায়। অন্যদিকে মায়া ও শাকিল মিলে বস্তিতে গিয়ে সাথীকে চরম হুমকি দেয় এবং বলে, তুই যদি টনির লাইফ থেকে সরে না যাস, তবে তোর এমন অবস্থা করব যে মানুষ তোকে দেখে মুখ ফিরিয়ে নেবে। সাথী নিজের মায়ের জীবন আর টনির ভালো থাকার কথা ভেবে এক চরম ও আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। সে টনির সামনে এসে এক নাটকীয় নিষ্ঠুরতার অভিনয় করে। টনি যখন তাকে ভালোবাসার কথা বলে, তখন সাথী পৈশাচিক হেসে বলে, ভালোবাসা? আমি ভালোবাসি, তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? এই গ্রামের সবাই জানে আমি কতটা ভালো নাটক করতে পারি, আর আপনার সাথেও করেছি। একদিন আপনি আমাকে আপনার বাড়ি থেকে চোর বলে অপমান করে বের করে দিয়েছিলেন, আমি জাস্ট সেই অপমানের প্রতিশোধ নিয়েছি। আই হেট ইউ। টনি এই আকস্মিক আঘাতে স্তব্ধ ও ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। টনি চলে যেতেই সাথী তার মায়ের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে বলে, মা, আমি পেরেছি মা। ও আমাকে ঘৃণা করে চলে গেছে। আমি তো এগুলো ওর ভালোর জন্যই করেছি মা। কিন্তু নিয়তির নিষ্ঠুরতম অধ্যায়টি তখনও বাকি ছিল। মায়া ও শাকিলের ক্রমাগত মানসিক নির্যাতন এবং চিকিৎসার অভাবে হসপিটালের বেডে বা বস্তির ঘরে আচমকা সাথীর মা মারা যান। সাথী যখন ঘরে ফিরে দেখে তার মা আর কথা বলছে না, তখন সে পাগলের মতো চিৎকার করে ওঠে, মা, তোমার কিচ্ছু হবে না মা। কে কোথায় আছেন? আমার মায়েরে বাঁচান। মা, কথা বলো মা, একবার কথা বলো। মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে সাথীর এই বুকফাটা আর্তনাদ পুরো বস্তির বাতাস ভারী করে তোলে। ওদিকে টনিদের বিশ্বস্ত কর্মচারী শাকিলের সমস্ত কুৎসিত চক্রান্ত ও সাথীর নির্দোষ হওয়ার প্রমাণ টনির সামনে তুলে ধরে বলে, স্যার, সাথী খারাপ মেয়ে না, ওকে আপনি ভুল বুঝছেন। ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার শাকিল। আজ সকালেই সাথীর মা মারা গেছে। টনি নিজের বোকামি আর শাকিলের এই চরম বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এবং শাকিলকে চাকরি থেকে বরখাস্ত করে মারধর করে তাড়িয়ে দেয়। কাহিনীর অন্তিম দৃশ্যে সাথী যখন তার মায়ের শ্রাদ্ধ ও শেষকৃত্য সম্পন্ন করে বস্তির ঘর ছেড়ে এক কাপড়ে চিরতরে চলে যাচ্ছিল, তখন দূর থেকে বৃষ্টিভেজা রাস্তায় দেবদূতের মতো এসে দাঁড়ায় টনি। সাথী অশ্রুসজল চোখে বলে, কি ব্যাপার? এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। টনি দৌড়ে গিয়ে সাথীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কান্নাভেজা কণ্ঠে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী। তুমি কোথাও যাবে না, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। সাথী টনির চোখের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, কোন পরিচয়? টনি সাথীর সিঁথিতে ভালোবাসার সিঁদুর পরিয়ে দিয়ে দৃঢ় ও পরম আবেগে বলে, আমার পরিচয়, আমার অর্ধাঙ্গিনী হিসেবে। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি, চক্রান্ত, শ্রেণীভেদ আর মৃত্যুর হাহাকার পেরিয়ে এক বুক ভাঙা কষ্টের পর টনি ও সাথীর খাঁটি ভালোবাসার এক মহাসিনেমাতিক ও মধুর মিলনের মধ্য দিয়ে শেষ হয় এই নাটকটি।